গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 30 জানুয়ারি 2026-এর প্রথম প্রশ্ন। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামকে সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে ফরাসি সংস্কৃতি মন্ত্রক কোন মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত করেছে? আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, আজকে এসএসসি এমটিএস এর জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস হবে 10:30 থেকে। তোমরা যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ক্লাসটা সবাই করে নেবে। 2025-এর জন্য যা যা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আছে এসএসসি এমটিএসের জন্য একদম সাজেস্টিভ 10:30 থেকে তোমাদের লাইভ হবে, কেমন? ওকে, আচ্ছা দেখো, এটা নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স ভিক্টোরিয়া বেকহ্যামকে সম্প্রতি ফরাসি সংস্কৃতি মন্ত্রক এই নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স দিয়েছেন। ঠিক আছে, এরকম ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসছে কিন্তু রেলওয়ে এসএসসিতে, সো ভালো করে এই জায়গাগুলো দেখবে। দেখো, প্যারিস কুচার সপ্তাহ, প্যারিস কুচার বলে একটা উইক হয়। প্যারিস কুচার আর কিছুই না, মানে হাতে বানানো অর্ডার অনুযায়ী অত্যন্ত দামি এবং সীমিত সংখ্যার ফ্যাশন পোশাক, সেগুলো হচ্ছে প্যারিস কুচার। এটা একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকে মনে রাখবে। তো প্যারিস কুচার উইকের সময় প্যারিসে আয়োজিত একটা অনুষ্ঠানে ভিক্টোরিয়া বেকহ্যাম এই সম্মাননা গ্রহণ করেন। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দতি রয়েছেন বর্তমানে, যিনি পুরস্কারটা প্রদান করেছেন। এই সম্মাননা ফ্যাশন আর শিল্পকলার প্রতি বেকহ্যামের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দিয়েছে। অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এটা 1957 সালে ফরাসি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। ফ্রান্সের শিল্পকলা, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রভাবের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেয়। ভিক্টোরিয়া বেকহ্যাম স্পাইস গার্লসের প্রাক্তন সদস্য, যিনি ফ্যাশন ডিজাইনে প্রবেশ করেছিলেন। 2008 সালে তার ফ্যাশন ব্র্যান্ড এবং 2019 সালে বিউটি লাইন চালু করেন। নলেজ অ্যাকাউন্টের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা 6 মাসের ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে পাবে। ওখান থেকে গিয়ে তোমরা এগুলো কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি যে ব্যাচ চলছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য, জেনারেল কম্বাইন্ড ব্যাচও সমস্ত পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 এনটিপিসি গ্রুপ ডির জন্য স্পেশালি, ডাব্লিউবিপি কেপি ব্যাচ 2026 ফাউন্ডেশন ব্যাচ 5, তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন পরীক্ষার প্র্যাকটিস ব্যাচ, এটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবিপি এসআই মেন ব্যাচ ফাউন্ডেশন, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্র্যাকটিস এবং ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। এছাড়াও অন্যান্য এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন মণিপুরি চলচ্চিত্রটা মনোনীত হয়েছে? বুং নামের এই চলচ্চিত্রটা মনোনীত হয়েছে 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডে। দেখো, ফারহান আখতার প্রযোজিত মণিপুরি ভাষার চলচ্চিত্র বুং, ঠিক আছে, এটাতে প্রধান চরিত্রে অভিনয় যিনি করেছেন এই নামটাও তোমরা দেখে রাখো, গুগুন কিপগেন। ঠিক আছে, এটা মুক্তির আগে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল, আমি তোমাদের তখন বলেছিলাম। যাই হোক, এই ছবিটা একটা মণিপুরের উপত্যকার একটা ছোট ছেলের আবেগময় মানে সফর ফুটে উঠেছে, যে মায়ের জন্য উপহার হিসেবে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার যাত্রা করে। তো সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মধ্যে। যারা যারা দেখোনি এটা দেখতে পারো। বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে এটা। 27 জানুয়ারি 2026 তারিখে এই মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এই চলচ্চিত্রটা পরিচালনা করেছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। এটা ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের অধীনে নির্মিত। সম্প্রতি নাগাল্যান্ডে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতির নাম কি? নাগাল্যান্ডে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতির নাম হচ্ছে হোয়া নাগাইনসিস। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাগাল্যান্ডের পাহাড়ি বনে হোয়া নাগাইনসিস নামের একটা নতুন উদ্ভিদ প্রজাতি খুঁজে পেয়েছেন। এটা হোয়া গণের একটা গাছ, যেটা সাধারণত শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে পরিচিত। নাগাল্যান্ডের ফেক জেলার কাভুন হৌ কমিউনিটি রিজার্ভ ফরেস্টে এটা পাওয়া গেছে। এই এলাকাটা স্থানীয় সম্প্রদায় দ্বারা সংরক্ষিত। এটা আবিষ্কার করেছেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের গবেষক গ্যাতিয়াম ভিয়েন্টো ওকোজা এবং জয়নাথ বেগু। এই গবেষণা বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল কিউ বুলেটিনে প্রকাশিত হয়েছে। এর পাতার আকার এবং ফুলের গঠন সহ অন্য সব হোয়া প্রজাতির থেকে আলাদা। এটা উচ্চতার বনাঞ্চলে জন্মায়। তারপর 2026 সালের নাম্বিও সেফটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটা? বেঙ্গালুরু।
2026 সালের নাম্বিও সেফটি ইন্ডেক্স অনুযায়ী বেঙ্গালুরু ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে নির্বাচিত হয়েছে। বিশ্ব তালিকায় এর স্থান 46তম এবং স্কোর 74.4। 1 নম্বরে রয়েছে বেঙ্গালুরু, বিশ্বের র্যাঙ্ক 46। 2 নম্বরে আহমেদাবাদ, বিশ্বের র্যাঙ্ক 87। 3 নম্বরে জয়পুর, বিশ্বের র্যাঙ্ক 106। বিশ্বের সবথেকে নিরাপদ শহর চীনের কিংদাও, বিশ্ব তালিকায় 1 নম্বরে রয়েছে, স্কোর হচ্ছে 89.2। দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে আবুধাবি আর দোহা। সবচেয়ে অনিরাপদ শহর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহর হিসাবে তালিকার একদম শেষে রয়েছে 304তম স্থানে। বিশ্বের নিরাপদ মানে সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। দ্বিতীয় আর তৃতীয় স্থানে কাতার আর অ্যান্ডোরা রয়েছে। সবচেয়ে অনিরাপদ দেশ তালিকায় সবচেয়ে নিচে থাকা দেশ হচ্ছে কোনটা? পাপুয়া নিউগিনি, ভেনেজুয়েলা, হাইতি, এগুলো। এরপরে 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনীর নেতৃত্ব দানকারী প্রথম মহিলা সিআরপিএফ অফিসার রাজৌরি থেকে কে? সিমরান বালা। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার 26 বছর বয়সী তরুণী সিমরান বালা বর্তমানে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত। দিল্লির কর্তব্য পথে 77তম প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাজৌরি থেকে আসা প্রথম মহিলা অফিসার হিসেবে সিআরপিএফের সম্পূর্ণ পুরুষ বাহিনীর সফল নেতৃত্ব দেন। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, আমরা জানি সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আইন শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। আর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী আর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সহায়ক, নিয়মিত এবং সহায়ক নিয়ে গঠিত। এটা হেডকোয়ার্টার নিউ দিল্লি। 1939-এর 27 জুলাই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটার মোটো সার্ভিস অ্যান্ড লয়্যালটি। মহাপরিচালক ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিআরপিএফের। তারপরে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়? ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। প্রত্যেক বছর এটা পালন করা হয় 26 জানুয়ারি। দেখো, প্রতি বছর 26 এটা করা হয়। মানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, মানে পুরো ওয়ার্ল্ডের আর কি বলতে পারি আমরা অভিভাবক এই কাস্টমস ব্যবস্থার। 1953-তে ব্রাসেলসে এর প্রথম বৈঠক হয়েছিল। বর্তমানে 183টা সদস্য রয়েছে। কেন পালন করা হয়? আন্তর্জাতিক বাণিজ্য কাস্টমস কর্মকর্তাদের ভূমিকা, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পণ্য চলাচল রোধে তাদের পারিশ্রমিককে সম্মান জানাতে এই দিনটা পালন করা হয়। 2026 সালের থিম কী ছিল? কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট। সতর্কতার অঙ্গীকারের মাধ্যমে সমাজকে রক্ষা করেছে কাস্টমস। কাস্টমসের কাজ শুধু কর আদায় নয়, তারা চোরাচালান রোধ করে, ই কমার্সের নিরাপত্তা দেয় এবং দেশের সীমানায় প্রথম প্রতিরক্ষা প্রাচীর হিসাবে কাজ করে। এরপরে মাইক্রোসফটের সম্প্রতি উন্মোচন করা দ্বিতীয় প্রজন্মের ইনহাউস এআই চিপটির নাম কি? তার নাম হচ্ছে মাইয়া 200। এটা মাইক্রোসফটের তৈরি দ্বিতীয় প্রজন্মের ইনহাউস এআই চিপ। এর আগে মাইয়া 100 লঞ্চ করা হয়েছিল। এটা অত্যন্ত আধুনিক 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যা একে আরও দ্রুত এবং বিদ্যুৎ সাশ্রয়ী করে তোলে। কেন এই চিপ? মাইক্রোসফট মূলত এনভিডিয়ার উপর নির্ভরতা কমাতে এবং নিজেদের ডেটা সেন্টারে এআই প্রসেসিংয়ের খরচ কমাতে এই চিপ তৈরি করেছে। এরপরে কোন রাজ্য 2026 সালকে কৃষি বর্ষ হিসাবে ঘোষণা করেছে? ইয়ার অফ এগ্রিকালচার হিসাবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল ভোপালে 77তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘোষণা করেছেন যে 2026 সালকে কৃষি বর্ষ হিসাবে মানে পালন করা হবে, ইয়ার অফ এগ্রিকালচার হিসাবে। বাজেটের দেখো, 2002-03 সালে রাজ্যের কৃষি বাজেট ছিল 600 কোটি টাকা এখানকার। বর্তমানে 2024-25-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 27,000 কোটি টাকারও বেশি। সরকারের মূলমন্ত্র সমৃদ্ধ কৃষক সমৃদ্ধ রাজ্য। ভারতকে মিল্ক ক্যাপিটাল বা দুগ্ধ রাজধানীতে পরিণত করাটাই লক্ষ্য। দেখো, ভারতের মোট দুগ্ধ উৎপাদনে মধ্যপ্রদেশের অবদান 9% থেকে বাড়িয়ে 20% করার লক্ষ্য নেওয়া হয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর কামধেনু যোজনার অধীনে। তো এই যোজনাটাও কি রিলেটেড সেটাও তোমরা এখান থেকে দেখে নেবে। দুধের সংগ্রহ মূল্য লিটার প্রতি 2.5 টাকা থেকে বাড়িয়ে 8.5 টাকা করা হয়েছে। ই মান্ডি 259টা করা হয়েছে, যেখানে 40 লক্ষ
কৃষক নথিভুক্ত হয়েছেন। নিরাশ্রয় গবাদি পশুর অনুদান প্রতি পশু পিছু 20 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা করা হয়েছে সেই জায়গায়। এরপর সম্প্রতি কোন মন্দিরে ভিআইপি দর্শন ব্যবস্থা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল? শ্রী মহাকালেশ্বর মন্দির, উজ্জয়িনী, এখানে করা হয়েছিল। মহাকালেশ্বর মন্দির ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত হিন্দু দেবতা শিবের একটা অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ মন্দির। এটা 12টা পবিত্র জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং একমাত্র দক্ষিণমুখী লিঙ্গ হিসাবে পরিচিত। এখানে শিব মহাকাল বা সময়ের দেবতা রূপে পূজিত হন এবং প্রতিদিন ভোরে ভস্য আরতি করা হয়। তারপরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উন্নয়নমূলক প্রকল্পের তদারকির জন্য সমীক্ষা পোর্টাল চালু করেছেন? এটা উড়িষ্যা করেছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে মোহনচরণ মাঝি, ইনি এই সমীক্ষা নামের এই পোর্টালটা চালু করেছেন। এর মূল লক্ষ্য হচ্ছে রাজ্য আর কেন্দ্রীয় অর্থ কমিশনের অনুদানে তৈরি প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোর রিয়েল টাইম তদারকি করা। এই পোর্টালের মাধ্যমে রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, স্ট্রিট লাইটিং এবং পার্কের মতো গ্রাউন্ড লেভেলের যে পরিকাঠামো প্রকল্পগুলো রয়েছে সেগুলোর আর্থিক আর ভৌত অগ্রগতি সরাসরি দেখা যাবে। না, সাধারণ নাগরিক আর জনপ্রতিনিধিরা নিজের এলাকায় কাজের গ্রোথ দেখতে পাবেন। প্রশাসনিক দেরি কমবে, প্রকল্পের গুণমান বজায় থাকবে। সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এই পোর্টালটা ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী তৈরি। এই কমিশনের চেয়ারম্যান অরুণ কুমার পান্ডা। রাজ্যপাল হরিবাবু কাম্মামপতি এই কমিশন গঠন করেছিলেন। এরপর প্রথম ভারতীয় হিসাবে কে হুইলি রিসার্চ হিরোজ প্রাইজ 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া প্রথম ভারতীয় হিসাবে মর্যাদাপূর্ণ হুইলি রিসার্চ হিরোজ প্রাইজ 2025 জিতেছেন। ইম্প্যাক্ট বিয়ন্ড অ্যাকাডেমিয়া বিভাগে পুরস্কারটা পেয়েছেন, যেটা গবেষণার মাধ্যমে সরকারি নীতি আর জনকল্যাণে সরাসরি প্রভাব ফেলার জন্য দেওয়া হয়। ডক্টর লাহারিয়া একজন চিকিৎসক এবং গবেষক। ইতিপূর্বে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জনস্বাস্থ্য কর্মসূচি আর নীতি নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর কোন রাজ্য সরকার মহিলাদের স্বাস্থ্য সেবার জন্য ভারতের প্রথম ডেডিকেটেড মোনোপোজ ক্লিনিক চালু করেছে? এটা করেছে মহারাষ্ট্র। এই ক্লিনিকগুলো চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কাউন্সেলিং এবং হাড়, হৃৎপিণ্ড আর হরমোনের স্বাস্থ্য স্ক্রিনিং প্রদান করে। এর লক্ষ্য মোনোপোজের সময় মহিলাদের মুখোমুখি হওয়া শারীরিক, মানসিক আর মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করা। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক চালু হয়েছিল নতুন দিল্লিতে। কোন রাজ্য এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে? হরিয়ানাতে, আরাবল্লী পাহাড় এলাকায়। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হেরিটেজ ন্যাচারাল সাইট কোনটা? আর পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 জানুয়ারি 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ব্যক্তিগত বিভাগে কে জিতেছেন? লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে। উত্তরাখণ্ডে আবিষ্কৃত নতুন মাশরুম প্রজাতির নাম কি? হেমিলেসিনাম ইন্ডিকাম। পঞ্চম এলজি কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? কার্গিল। ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটি নিজস্ব রাষ্ট্রীয় অণুজীব ঘোষণা করেছে? কেরালা। উত্তরাখণ্ডে কত তারিখে প্রথম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হয়েছিল? 27 জানুয়ারি 2025। নম লক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প? গুজরাট। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমানটা কোথায় দুর্ঘটনাগ্রস্ত হয়? বারামতি। পূর্ব হিমালয় হিমবাহের বিপর্যয় মোকাবিলায় নতুন পদ্ধতি তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? আইআইটি গুয়াহাটি। গালফ ফুড 2026 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত।
2026 সালে কে পাজনভেল কোন অসামরিক সম্মান লাভ করেছেন? পদ্মশ্রী। 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার অংশ নেওয়া নতুন কমান্ডো ব্যাটালিয়নটির নাম কি? ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো ঠিক করে আসে, এবং টেলিগ্রামেও যুক্ত থাকো, যাতে ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশান পাও। তো 10:30টার সময় সবার সাথে লাইভ হচ্ছি তোমাদের এসএসসি এমটিএসের ফাইনাল মিনিট রিভিশন নিয়ে। সবাই জয়েন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।